কারকের ইংরেজি প্রতিশব্দ হলো কেস। অর্থাৎ এই কারক যদি তুমি ভালোভাবে না শেখো তবে পরীক্ষায় কিন্তু কেস খাওয়া শুধু সময়ের অপেক্ষা। কারণ কারক থেকে টেট পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসেই থাকে। তো এই কারক কাকে বলে? না, কারক শব্দটা এসেছে ক্রি ধাতুযুক্ত অক থেকে। ক্রি ধাতু যুক্ত অক থেকে। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যে করে বা যিনি করেন তাকেই হচ্ছে কারক বলা হয়। কারকের মূল সংজ্ঞায় বলা হয়েছে যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলা হয়। তাই নামপদ কি? আমরা অবশ্যই আগে পদ যে চ্যাপ্টার করেছি সেখানে দেখেছি যে নামপদ বলা হয় মূলত বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এগুলোকে। তাই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক একেই বলা হয় কারক। ক্রিয়াপদ কাকে বলে? না, যে পদের দ্বারা কাজ করা বোঝানো হয়। তাই এই নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। যেমন বাবা রাত্রিতে কবিতা লেখেন, এই বাক্যে নামপদ কোনটা? অবশ্যই বাবা। এবং ক্রিয়াপদ কোনটা? লেখেন। এবার তুমি প্রশ্ন করো কে লেখেন, তাহলে উত্তর আসছে বাবা। কি লেখেন? উত্তর আসছে কবিতা। কখন লেখেন? উত্তর আসছে রাত্রিতে। অর্থাৎ এখানে কী বোঝা গেল? যে এখানে বোঝা গেল যে প্রত্যেকটা প্রতি ক্রিয়াপদের সঙ্গেই, অর্থাৎ এই যে লেখেন এই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্য যে পদগুলো আছে তাদের সমস্ত সম্পর্ক আছে। অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি তো। সো এই জন্যই একে বলা হয় কারক সম্পর্ক বা কারক। এই যে বাক্যটির মধ্যে যে বাবা রাত্রিতে কবিতা লেখেন, এই বাক্যটি একটি কারক সম্পর্কে আবদ্ধ, কারণ এখানে ক্রিয়াপদের সঙ্গে নামপদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। যেমন বাবা একটা উত্তর আসছে, কবিতা উত্তর আসছে রাত্রিতে। চলো এবার দেখে নেই যে কারক মোট কয় প্রকার। দেখো কারক মোট 6 প্রকার, অর্থাৎ প্রধান কারক বা মুখ্য কারক মোট 6 প্রকার। যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, উপাদান, অধিকরণ এবং নিমিত্ত। কিন্তু আরও দুটি কারক আছে যেগুলোকে অপ্রধান কারক বা অকারক বলা হয় বা অকারক বলা হয়। অকারক পদ দুই প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। চলো এবার আমরা মুখ্য কারকের যে প্রথম যে ভাগ কর্তৃকারক সেটা দিয়ে শুরু করি। কারক, কর্তৃকারক আমরা কিভাবে চিনব? প্রথমত মনে রাখবে পরীক্ষায় কারক যখন নির্ণয় করতে দেবে স্পেসিফিক একটা পদে কিন্তু আন্ডারলাইন থাকবে এবং সেই আন্ডারলাইন যুক্ত পদটাকে ধরেই কিন্তু আমাদেরকে কারক নির্ণয় করতে হবে। তো কর্তৃকারক কীভাবে চিনব? না, একটা বাক্যের মধ্যে যে কর্তা বা যে সাবজেক্ট অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে কর্তৃ। যেমন যদু বই পড়ে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা? ডেফিনেটলি যদু। সাবজেক্ট মানে বাংলায় কর্তা। লীলা বই পড়ে, এই বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা কোনটা? লীলা। তাহলে আমরা বুঝতে পারলাম একটা বাক্যের মধ্যে যে সাবজেক্ট বা যে কর্তা সেই হচ্ছে কর্তৃকারক। ক্লিয়ার? আরও একটা সহজ ট্রিক্স আছে, যেমন যেটা আন্ডারলাইন থাকবে কারকে তাকে তুমি প্রশ্ন করতে পারো, ঠিক আছে? এবং যেটা ক্রিয়াপদ তাকে দিয়েও প্রশ্ন করা যেতে পারে। যেমন কে দিয়ে প্রশ্ন যদি করি ক্রিয়াপদকে, যেমন হচ্ছে কে পড়ে, উত্তর আসছে যদু। কি পড়ে, সরি এখানে হচ্ছে কে পড়ে, উত্তর আসছে লীলা। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে সেটা হবে কর্তৃকারক। ক্লিয়ার? এটা একটা সহজ ট্রিক্স। দেখব কারকের 2 নম্বর ভাগ, সেটা হচ্ছে কর্মকারক। কাকে বলে? কর্মকারক মূলত ব্যাকরণগত যদি সংজ্ঞা আমি বলি তাহলে হবে যে কর্তা যে পদকে অবলম্বন করে কাজ করে তাই হচ্ছে কর্মকারক। ক্লিয়ার? যেমন সুরেশ মাটি কাটে, সুরেশ মাটি কাটে। সুরেশ কী পদ? আমরা আগেই জেনেছি সুরেশ হচ্ছে কর্তৃপদ। কারণ কি? এটা একটা সাবজেক্ট, কিন্তু এখানে তো দাগ নেই, দাগ আছে মাটিতে। আচ্ছা, কাটে কী পদ? কাটে হচ্ছে ক্রিয়াপদ, এটা একটা ভার্ব। এবং মাটি কী পদ? মাটি হচ্ছে কর্মপদ। দেখো ইংরেজিতে যেটা অবজেক্ট অ্যাকচুয়ালি বাংলায় সেটাই হচ্ছে কর্মকারক। অত্যন্ত সহজ, তাই না? আসলে এই বিষয়গুলো অনেকে বুঝতে পারে না যে এইভাবে ছোট ছোট যে বিষয়গুলো আছে যদি আমরা ধরে নিতে পারি তাহলে কিন্তু বাংলা গ্রামার অত্যন্ত সহজ মনে হবে। তাহলে সুরেশ মাটি কাটে, তাহলে এখানে মাটি হচ্ছে অবজেক্ট আর অবজেক্ট মানেই হচ্ছে কর্ম। কুকুরটা মাংস খায়, তাহলে এই বাক্যে কুকুরটা হচ্ছে সাবজেক্ট, খায় হচ্ছে ভার্ব, মাংস হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানেই কর্মকারক। অন্যভাবে যদি আমরা সহজ ট্রিক্সে মনে রাখতে চাই তাহলে হবে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করো, কাহাকে দিয়ে প্রশ্ন করো, যদি উত্তর আসে তাহলে সেটা কর্মকারক। যেমন সুরেশ মাটি কাটে, তাহলে প্রশ্ন করো কি কাটে, তাহলে অ্যান্সার আসছে মাটি, তাহলে এটা কর্মকারক হয়ে গেল। কুকুরটা মাংস খায়, কি খায়, তাহলে মাংস অ্যান্সার আসছে, তার মানে এটা কর্মকারক হয়ে গেল। তাহলে এইভাবে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তাহলে সেটা হচ্ছে অবশ্যই কর্মকারক হয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে এগুলো খুব সহজভাবে চিনতে হবে। নেক্সট,
3 নাম্বার যে কারকটা আছে সেটা হচ্ছে করণ কারক। করণ কারক আমরা চিনব মূলত যার দ্বারা কোনো কাজ হয়। দেখো, যার দ্বারা, যাকে অবলম্বন করে কাজ এবং যার দ্বারা কাজ, দুটো কিন্তু আলাদা। করণ কারক মূলত একটা যন্ত্রাত্মক বিষয় এখানে বোঝানো হয়। যেমন ধরো ছুরি দিয়ে পেন্সিল কাটা হয়, ডেফিনেটলি ছুরিতে দাগ আছে, তার মানে এখানে কী বোঝানো হচ্ছে যে ছুরির দ্বারা পেন্সিল কাটা হয়। নৌকো করে বউ এলো রে, তার মানে কি এখানে নৌকো, এর ইনার মিনিং কী হচ্ছে, নৌকোর দ্বারা বউ এলো, তাই না? তাহলে দুটো জিনিস এখানে ক্লিয়ার যে করণ কারক চেনার উপায় হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, এই 3টি অনুসর্গ যদি একটা বাক্যের মধ্যে লুকিয়ে থাকে তাহলে সেটা করণ কারক হয়ে যায়। এবং সবসময় কারক নির্ণয় করার সময় তোমরা দেখবে একটা আন্ডারলাইন থাকবে, মূলত সেটাকেই আমরা যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা করণ কারক বা নিমিত্ত বা যে কোনো কারক কিন্তু আমরা পেয়ে যাব। যেমন যদি বলি যে চশমাতে পরিষ্কার দেখতে পাওয়া যায়, ধরো চশমাতে দাগ আছে, তাহলে এর ইনার মিনিং কী হচ্ছে, চশমার দ্বারা পরিষ্কার দেখতে পাওয়া যায়। সবসময় তো এই অনুসর্গগুলো থাকবে না, এখানে যেমন অনুসর্গগুলো দেওয়া আছে, তো সবসময় কোনো বাক্যে অনুসর্গ নাও থাকতে পারে, তখন আমাদেরকে এই ট্রিক্সটা কাজে লাগাতে হবে, তারা দিয়া কর্তৃক আসছে কি না, ইনার মিনিং, যে চশমাতে পরিষ্কার দেখা যায়, যদি চশমাতে দাগ থাকে কী কারক হবে, তাহলে এর ইনার মিনিং এটাই হবে যে চশমার দ্বারা ভালো দেখা যায়, তার মানে দ্বারা দিয়া কর্তৃক মানে কি, করণ কারক। তো এইভাবে বিষয়গুলো আমাদের নির্ণয় করতে হবে। পরে যখন আমরা মক টেস্ট নিয়ে আসবো অধ্যায় ভিত্তিক, তখন তোমাদের কিন্তু বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এখন জাস্ট জেনে নাও যে কীভাবে এগুলো নির্ণয় করা হয়। একইভাবে ছুরি দিয়ে পেন্সিল কাটা হয়, মানে কি ছুরির দ্বারা পেন্সিল কাটা হয়, ঠিক আছে। নৌকো করে যাত্রী এলো, মানে কি নৌকো করে মানে কি নৌকো দ্বারা যাত্রী এলো। তাই যখন ইনার মিনিং এই দ্বারা দিয়া কর্তৃক থাকবে তখনই সেটা করণ কারক হয়ে যাবে। দেখে নেব 4 নাম্বার যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে নিমিত্ত কারক। কাকে বলে? নিমিত্ত কারকের ইনার মিনিং থাকবে বা অনুসর্গ থাকবে নিমিত্ত এবং জন্য, আরেকটা থাকে সেটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। যেমন ধরো একটা এখানে আমি উদাহরণ নিয়েছি, ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দেন, তাই এখানে যেহেতু জন্য দেয়াই আছে, খুব সহজে আমরা বুঝে নিচ্ছি যে নিমিত্ত, জন্য, উদ্দেশ্য থাকলে নিমিত্ত কারক, তাই না? একইভাবে বেলা যে পড়ে এলো জলকে জল, তার মানে কি এখানে জলকে নিচে দাগ ছিল, ঠিক আছে, দাগটা দেওয়া হয়নি, তো এখানে দাগ হবে, জলকে নিচে দাগ হবে। বেলা যে পড়ে এলো জলকে চল, তার মানে কি জলের জন্য চল। এর আভ্যন্তরীণ মিনিং কি হচ্ছে, বেলা যে পড়ে গেল জলকে চল, এখানে দাগ আছে, জলকে চল মানে কি জলের জন্য চল। তাহলে যখন জন্য, উদ্দেশ্য, নিমিত্ত এই সমস্ত অনুসর্গ বোঝানো হয়, বা আমি আমার কথায় বলছি যে ইনার মিনিং থাকে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে, তখন সেটা নিমিত্ত কারক হয়ে যায়। অ্যাকচুয়ালি নিমিত্ত মানেই তো জন্য। তো এইভাবে যে যখন জন্য, উদ্দেশ্য থাকে তখন নিমিত্ত কারক হয়ে যায়। তো নেক্সট 5 নাম্বার অপাদান কারক। অপাদান কারকের অনুসর্গ হচ্ছে হইতে, থেকে এবং চেয়ে। হইতে, থেকে, চেয়ে যদি বোঝায় তখন অপাদান কারক হয়ে যায়। যেমন ধরো এখানে বলা হচ্ছে তিল থেকে তেল হয়, তাহলে এখানে থেকেটা দিয়েই আছে, তাই আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা অপাদান কারক। অশ্ব হইতে নামলো, অশ্ব মানে ঘোড়া, হইতে দিয়ে আছে, তাহলে এটা অপাদান কারক হয়ে যাচ্ছে। টাকায় টাকা লাভ হয়, টাকায় দাগ আছে, টাকায় টাকা লাভ মানে কি টাকার থেকে টাকা লাভ হয়, টাকার থেকে টাকা লাভ হয়, তাই না? তো এই যে ইনার মিনিংগুলো যদি আমরা বের করতে পারি একটা বাক্য পড়ে, এবং যেটা আন্ডারলাইন কারকে কিন্তু আন্ডারলাইন থাকবেই থাকবে, সেটাকে যদি আমরা বারবার ভাবি, আমরা যদি সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি পরীক্ষার হলে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কারক পেরে যাব, এবং খুব প্র্যাকটিসের দরকার হয়। তাই একইভাবে ধরো যদি আমি বলি যে দুধ থেকে দই হয়, দুধ থেকে দই হয়, তাহলে এখানে ক্লিয়ার আমি বুঝতে পারছি যেখানে হইতে বা থেকে অনুসর্গ আছে তখন সেটা উপাদান কারক হয়ে যায়। নেক্সট 6 নম্বর কারক বা মুখ্য কারকের শেষ ভাগ, সেটা হচ্ছে অধিকরণ কারক। যখন স্থান বোঝায়, কাল বোঝায়, পাত্র কোনো একটা স্থান বা আধার, সময় বোঝায় বা টাইম বোঝায়, এবং আরেকটা হবে যদি বিষয় বোঝায় বা সাবজেক্ট বোঝায় তখন কিন্তু অধিকরণ কারক হয়ে যায়। যেমন এখানে উদাহরণ নিচ্ছি, অত্যন্ত সুন্দর উদাহরণ, যে বনে থাকে বাঘ, তাহলে তুমি প্রশ্ন করো যে কোথায় বাঘ থাকে, বনে, তাহলে বনটা তো একটা স্থান, তাহলে এটা একটা অধিকরণ কারক। শীতকালে রাত্রি বড়, শীতকালে দাগ আছে, যেটা আন্ডারলাইন থাকবে মূলত সেটাই হচ্ছে কারক নির্ণয় করা হবে সেটা দেখে। শীতকালে রাত বড়, তাহলে শীতকালটা কি, শীত একটা কাল বা টাইম বোঝাচ্ছে, তাহলে কাল আমার যেহেতু সূত্রে আছে তার মানে এটা অধিকরণ কারক। সে গণিতে রাজা, দেখো গণিতে দাগ আছে, তাহলে গণিত কি একটা, গণিত একটা অবশ্যই সাবজেক্ট, আমি বলেছিলাম
যে বিষয় বা সাবজেক্ট বোঝালেও কিন্তু সেটা অধিকরণ কারক হয়। সে সঙ্গীতে পারদর্শী, সে অর্থনীতিতে তুখর, হ্যাঁ, সে বিজ্ঞানে পারদর্শী, তাহলে এগুলো সব বিষয়, এরকম যদি বিষয় থাকে এবং তার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটা অধিকরণ কারক হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে আরও দুটো অপ্রধান কারক আছে যেগুলোকে অপ্রধান কারক বা অকারক বলা হয়, অর্থাৎ এগুলো কারকের অন্তর্গত নয়। কেন? কারণ এগুলোর সঙ্গে নামপদের সঙ্গে ক্রিয়াপদের এদের সরাসরি সম্পর্ক নেই বলে। শুধুমাত্র এদের ফরমেশনটা আমাদের জেনে নেওয়া উচিত আমাদের নির্ণয় করার জন্য। এগুলো কিন্তু পরীক্ষায় আসে অকারক। দেখো, প্রথমে হচ্ছে বিশেষ্য পদ বা নামপদ বা সর্বনাম পদ থাকে, বা আমরা একেবারে বলতে পারি যে নামপদ, তার সঙ্গে প্লাস র বা এর বিভক্তি থাকে। এই স্ট্রাকচারটা যখন দাঁড়াবে তখন সেটা সম্বন্ধপদ হয়ে যাবে। যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, এখানে কি পদ আছে? এখানে রবীন্দ্রনাথ, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে দেখো, এখানে হচ্ছে রবীন্দ্রনাথ একটা নামপদ বা বিশেষ্য পদ, রবীন্দ্রনাথের, তাহলে এর সঙ্গে এর বিভক্তি আছে, এগুলোকে বিভক্তি বলা হয়, আমরা পরে বিভক্তি ক্লাস করব। রবীন্দ্রনাথ যুক্ত এর, তাহলে রবীন্দ্রনাথের, তাহলে এখানে এর বিভক্তি আছে, তাহলে আমার সূত্র মিলে যাচ্ছে, বিশেষ্য পদ বা বিশেষণ পদ প্লাস র বা এর বিভক্তি, তাহলে র বা এর মানে এর বিভক্তি আসছে এখানে, তার মানে এটা সম্বন্ধ পদ। একইভাবে যদি বলি যে যে দীনবন্ধুর নীল দর্পণ, তাহলে সেখানে র বিভক্তি আসছে, তাই না? তো এইভাবে আমাদের করতে হবে যে প্রথমে বিশেষ্য বা সর্বনাম পদ প্লাস র বা এর বিভক্তি সমান সম্বন্ধ পদ। যেমন রবীন্দ্রনাথ যুক্ত এর বিভক্তি, তাই রবীন্দ্রনাথ একটা নাম পদ বা বিশেষ্য পদ, তার সঙ্গে এর বিভক্তি সমান, এটা সম্বন্ধ পদ হয়ে যাচ্ছে। অত্যন্ত সোজা, একটু বুঝতে হবে। নেক্সট, সম্বোধন পদ অর্থাৎ কারকের শেষ ভাগ। তো সম্বোধন শব্দের অর্থ হচ্ছে কাউকে ডাকা, তাই কাউকে ডাকা বা আহ্বান করা হইলে সম্বোধন পদ হয়। এরও খুবই সহজ চেনা, যদি কোনো বাক্যে কোনো ডাকা অর্থে প্রযুক্ত হয়, কাউকে আহ্বান করা অর্থে প্রযুক্ত হয়, সেটা সম্বন্ধ পদ হয়ে যায়। যেমন ওহে বৎস এদিকে এসো, ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে, দেখো ওহের নিচে দাগ দিয়ে আছে, ওগো নিচে দাগ দিয়ে আছে, এগুলো আমরা কখন ব্যবহার করি? কাউকে সম্বোধন করার জন্য, কাউকে ডাকার জন্য। তাহলে এইরকম যখন কাউকে সম্বোধন বা ডাকার জন্য কোনো বাক্য প্রযুক্ত হবে সেই বাক্যকে সম্বোধন পদ বলা হয়। এবং আমি আবার বলে দিচ্ছি, সম্বন্ধ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ্য বা সর্বনাম পদ তার সঙ্গে র বা এর বিভক্তি থাকলে সেটা সম্বন্ধ পদ হয়ে যায়। তো এই ছিল কারকের একটি ক্লাস। আশা করি এই ক্লাস দেখলে কারকের আর কোনো সমস্যা থাকবে না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।